শুভ সকাল। স্কুলের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি তোমাদের সায়ন স্যার যথারীতি আজকে ফিনান্স ও ব্যাংকিং এর নতুন একটি রিভিশন ক্লাস নিয়ে তোমাদের সাথে যুক্ত হলাম। তো আজকের আলোচনায় আমরা রাখছি সৃজনশীল প্রশ্ন, নমুনা প্রশ্ন 2। গত ক্লাসে আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে একটি নমুনা প্রশ্ন দেখেছি, সৃজনশীল কিরকম আসতে পারে এবং সেটা কিভাবে লিখতে হবে সেটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আরেকটি নমুনা প্রশ্ন, আরেকটি সৃজনশীল, যাতে তোমরা এই দুইটা সৃজনশীল প্রশ্ন দেখে তোমরা একটা বুঝতে পারো যে কিভাবে আমাদের বাণিজ্যিক ব্যাংকের চ্যাপ্টারটা থেকে অ্যান্সার লিখতে হবে। এবং একই সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা বিভিন্ন সোর্স থেকে বোর্ডের আসা প্রশ্নগুলো পড়তে পারো। যেটা টেস্ট পেপার থেকে তোমরা বোর্ডে আসছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো এবং তোমরা বাসায় নিজেরাও প্র্যাকটিস করতে পারো। অ্যাসাইনমেন্টগুলো করছো, তো অ্যাসাইনমেন্টগুলো যখন শেষ হয়ে যাবে তোমাদের, তখন তোমরা বাসায় সেগুলো প্র্যাকটিস করবে, যাতে পরবর্তী ক্লাস 10-এ উঠলে তোমাদের বোর্ড পরীক্ষার বা অন্যান্য যে সিলেবাসগুলো আছে সেগুলো যখন পড়া হবে, তো এই জিনিসগুলো যাতে ভুলে না যাও, যাতে এখনই সুন্দর মতো চর্চা করে রাখো, যাতে ক্লাস 10-এ প্রেশার না পড়ে, যাতে ক্লাস 10-এর অধ্যায়গুলো তোমরা ওইখানে পড়তে পারো এবং বোর্ড পরীক্ষার আগে 9-এর বিষয়গুলোতে যাতে খুব একটা সমস্যা না থাকে। এর জন্যই বারবার বলছি যে তোমরা 9-এর যে বিষয়গুলো পড়ানো হচ্ছে সেই জিনিসগুলো বাসায় ভালো মতো পড়ে রাখো, যাতে পরবর্তীতে এটা কম গুরুত্ব দিয়ে আমরা নতুন টপিক যেগুলো থাকবে পরের ক্লাসে, অর্থাৎ ক্লাস 10-এ যে সিলেবাসের বাকি অংশগুলোতে যাতে গুরুত্ব দিতে পারি। কারণ যদি তোমরা এখন গুরুত্ব না দাও তাহলে ক্লাস 10-এ সময় খুব কম পাওয়া যাবে, তো তখন পুরো বইটা পড়া কিন্তু কঠিন হয়ে যাবে বা কষ্টসাধ্য হয়ে যাবে। এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো প্রত্যেকটা অনলাইন সেশনে যা হচ্ছে সব প্রত্যেকটা টিচারের সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করে যাও। আর যে তোমরা জানো যে বা তোমরা দেখতেছো যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আবার আসছে, এবং ইতিহাস থেকে জানা যায় যে দ্বিতীয় যে কোনো ভাইরাস জনিত যে কোনো ঢেউ এর সেকেন্ড ওয়েভটা বেশি সিরিয়াস বা ডেঞ্জারাস হয়। তো আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই স্বাস্থ্যবিধি মানো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই থাকো, বাড়িতে থেকে তোমরা স্বাস্থ্যকর খাবার খাও, সবাই সাবধানে থাকো, খুব প্রয়োজন ছাড়া বের হওয়ার দরকার নেই। সকালে বিকালে তোমরা একটু এক্সারসাইজ করতে যদি পারো করতে পারো, ঘরের কাজে বাসার লোকদেরকে সাহায্য করো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত করো এবং পড়াশোনা নিয়মিত চালিয়ে যাও, অ্যাসাইনমেন্টগুলোও সুন্দর মতো করো। তো আজকের নমুনা প্রশ্ন আমাদের অধ্যায় 10 থেকে। তো প্রশ্নটা যদি আমি একটু পড়ি, জনাব আদিল একজন ব্যবসায়ী, তার সাথে যমুনা ব্যাংকের এমন একটি সম্পর্ক রয়েছে যাতে তিনি ব্যাংকে অর্থ জমা, উত্তোলন এবং প্রয়োজনে ঋণও নিতে পারেন। উক্ত ব্যাংকটি বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের কাছ থেকে আমানত হিসাবে এবং মালিক পক্ষের কাছ থেকে তহবিল সংগ্রহ করে থাকে। তো সাধারণত আমরা ব্যাংক বলতে আমরা কোন ব্যাংককে বুঝি? সাধারণত আমরা ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংককেই বুঝি, অর্থাৎ যেই ব্যাংকগুলো আমাদের চোখের আশেপাশে আমরা দেখতে পাই। আমরা রাস্তাঘাটে বের হলেই যে ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ আমরা দেখতে পাই, তো সেগুলা সবই বাণিজ্যিক ব্যাংক। তারপর প্রত্যয়নপত্র কি, ব্যাখ্যা করো। তো প্রত্যয়নপত্র হচ্ছে আমরা আমদানিকারকের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নিশ্চয়পত্রকে আমরা প্রত্যয়নপত্র বলি। ইংলিশে এটাকে এলসি বলা হয়। আমরা অনেক ইংলিশ নামটা হয়তো বা জানি, এলসি, লেটার অফ ক্রেডিট, অর্থাৎ এটা বাইরের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে লাগে। অর্থাৎ ধরো তুমি বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট পাঠাবা লন্ডনের কোন একজন ক্রেতার কাছে, তো এই ক্রেতা
তোমাকে টাকা দিবে, তাই না? তো ওই ক্রেতার টাকা দিবে কি দিবে না এইটা তোমার কাছে অনিশ্চিত, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক নিশ্চয়তা প্রদান করবে তোমাকে যে হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাকে ব্যাংক নিশ্চয়তা দিচ্ছে যে হ্যাঁ, টাকাটা আমি পরিশোধ করে দিব, এবং এর জন্যই এলসি বা প্রত্যয়নপত্র ব্যবহৃত হয়। তো আমরা তো দেখি যদি এখানে কিভাবে লিখছি। তো প্রথমে আমরা এলসির সংজ্ঞা লিখলাম, প্রত্যয়নপত্রের সংজ্ঞা। তো এবার একটু ডিটেইল কিছু লিখবো। রপ্তানিকারক ও আমদানিকারক যখন দুই দেশে অবস্থান করে তখন রপ্তানিকারকের পক্ষে, অর্থাৎ যে জিনিসটা পাঠাচ্ছে, এক্ষেত্রে আমরা একটা উদাহরণ যদি বলি যে তুমি জিনিসটা পাঠাচ্ছ লন্ডনে, তো তোমার পক্ষে আমদানিকারককে মূল্য পরিশোধের ক্ষমতা জানা কষ্টকর। তো জানতে পারতেছে না যে তুমি পারবে কি পারবে না, তুমি টাকা পাবা কি পাবা না সেটা তুমি বুঝতে পারতেছো না। তো এই জন্য রপ্তানিকারক আমদানিকারকের পক্ষে ব্যাংকের নিশ্চয়তা চায়। তাহলে তুমি এখন কি বলবা ওই লন্ডনের ওই লোকরে যে ভাই তুমি আমাকে নিশ্চয়তা দাও যে টাকা দিবা। তো তখন ওই ব্যাংক এরূপ নিশ্চয়তা দেয় আমদানিকারককে মূল্য পরিশোধ করতে দায়িত্ব নেয় সে। তো এই পত্রের মাধ্যমে এ ধরনের নিশ্চয়তা দেওয়া হয়, তাই হচ্ছে এলসি, অর্থাৎ যে পত্রের মাধ্যমে সেটা করা হয় সেটাকে আমরা এলসি বলতেছি। তাহলে আমরা কিভাবে লিখলাম? প্রথমে আমরা একটা লাইন লিখলাম প্রত্যয়নপত্রের সংজ্ঞা, এরপর আমরা লিখলাম যে বিদেশি রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারক আমদানিকারকের চেনা সম্ভব হয় না, সক্ষমও হয় না, তো সেই ক্ষেত্রে সে নিশ্চয়তাও পায় না পণ্য পাঠানোর আগে। তো এর জন্য সে কি চায়? একটা নিশ্চয়তা চায়। এই নিশ্চয়তা স্বরূপ ব্যাংক তাকে সেই নিশ্চয়তাটা প্রদান করে যে ব্যাংক টাকাটা পরিশোধ করার দায়িত্ব নেয়। তো এটাই আসলে এলসি, অর্থাৎ এটাকে আমরা আরেকটু ইলাবোরেট করলাম, প্রত্যয়নপত্রটা কেন আসতেছে, কেন এটা তৈরি হচ্ছে। কারণ দুই পক্ষই চিনে না কাউকে বিদেশি বাণিজ্যে, তারা নিশ্চয়তার জন্য এটা তৈরি করতেছে। তো এলো মূলত আমাদের কথা। তো এখন আমার 3 নাম্বার যে বা গ নাম্বার প্রশ্নটা, আমরা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নটা কথা বললাম, এখন শেষের দুইটা দেখি। কার্যভিত্তিক শ্রেণীকরণ অনুযায়ী যমুনা ব্যাংক কোন ধরনের ব্যাংক? তো আমরা এখানে বুঝতেছি তারা আমানত গ্রহণ করে, তহবিল সংগ্রহ করে, জমা উত্তোলনের সুযোগ দেয়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটা বাণিজ্যিক ব্যাংক। এবং আমরা এখন বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে কিছু লিখব। তো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এই ব্যাংক কম সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, আবার বেশি সুদে বিভিন্ন অন্যদেরকে সেটা ঋণ আকারে দেয়। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। তাহলে আমরা প্রথমে লিখলাম যেটা কোন ধরনের ব্যাংক, এক লাইন, তারপরে সেই ব্যাংকের কিছু উদ্দেশ্য বা গুরুত্ব বা সুবিধা বা তারা কিভাবে ব্যবসা করে সেটা। এখন আমরা উদ্দীপক থেকে কথা লিখব। তো উদ্দীপকে জনাব আদিলের সাথে যমুনা ব্যাংকের একটি সম্পর্ক আছে। তিনি ওই ব্যাংক থেকে অর্থ জমা রাখেন এবং অর্থ উত্তোলন ও প্রয়োজনে ঋণ নিতে পারেন। সাধারণত বাণিজ্যিক ব্যাংকই কম সুদে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে এই যে অর্থ জমা বা আমানত সংগ্রহ করে। আবার বেশি সুদে তারা এই যে এখানে ঋণও দিতে পারে, যেমন এখানে আদিল সাহেব ঋণও নিতেছেন। তো বেশি সুদে ঋণ গ্রহীতাদের ঋণ দেয়। যেহেতু এখানে আদিল সাহেব যমুনা ব্যাংক থেকে আমানতকারী হিসাবে অর্থ জমা রাখে, যে অর্থ জমা রাখে, আবার সে উত্তোলন করে, তার জমাকৃত অর্থ চেক দিয়ে উঠায়, আবার সে অনেক সময় ঋণ গ্রহীতা হিসাবে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুবিধাও ভোগ করে। এজন্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর সাথে এটা পুরোপুরি সাদৃশ্যপূর্ণ বা মিলে যায়। তাই বলা যায় কার্যভিত্তিক শ্রেণীকরণ অনুযায়ী যমুনা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ এখানে আমরা তাহলে যমুনা ব্যাংকটা কি ধরনের ব্যাংক প্রথমে আমরা এটা বললাম, তারপরে বললাম বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, তারপর আমরা সেটা আমাদের যেই উদ্দীপক সেটার অনুযায়ী সাপোর্টিং কথা বললাম, যে উদ্দীপকেও বলতেছে যে অর্থ জমা রাখা, উত্তোলন, এবং বাণিজ্যিক ব্যাংকের কাজও অর্থ জমা রাখা এবং ঋণ গ্রহীতাদের ঋণ দেওয়া। তো বাণিজ্যিক ব্যাংক সেম কাজটাই করে। তো এই এর জন্যই আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপকের সাথে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী পুরোপুরি মিলে যায়। এর জন্য যে ব্যাংকটাতে কথা বলা হচ্ছে সেটা একটি বাণিজ্যিক ব্যাংক। আমরা সাপোর্টিং কথা বললাম। এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। 3 পার্টে লিখছি। প্রথম পার্ট কোন ধরনের ব্যাংক, দ্বিতীয় পার্ট ওই ব্যাংকের উদ্দেশ্য বা কার্যাবলী, তৃতীয় পার্টে আমাদের উদ্দীপকের সাথে মিলিয়ে আমরা কার্যাবলীর সাপোর্টিং কথা বলছি। তো এবার আমরা যদি ঘ নাম্বারটা দেখি 4 মার্কের জন্য, যেটা তো উপযুক্ত ব্যাংকটি তহবিল সংগ্রহের উৎসসমূহ আলোচনা করো বা বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে আমরা
বাণিজ্যিক ব্যাংকের তহবিল উৎস নিয়ে কথা বলবো, তহবিল সংগ্রহের উৎস। তো আমরা যদি বলি যে ব্যাংকটি তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটা, আমরা বইয়ের মধ্যেও পড়ে আসছি আমানত গ্রহণ এবং পরিশোধিত মূলধন। তোমরা বইয়ের মধ্যেও দেখবে সেটাই আছে এবং আমি সেটা তোমাদের আলোচনাও করেছি। তো বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ সঞ্চয়ী, চলতি ও স্থায়ী এই তিনটা হিসাবের মাধ্যমে মূলত গ্রহণ করে এবং এটি বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ তহবিলের বাহ্যিক উৎস, অর্থাৎ বাহিরের উৎস, এটা বাইরে থেকে আসে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এখানে জনাব আদিল যমুনা ব্যাংকের সাথে একটা সম্পর্ক আছে। উক্ত ব্যাংকটি বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের কাছ থেকে তহবিল সংগ্রহ করে, অর্থাৎ এটা তাদের তহবিল সংগ্রহের উৎস, আমানত গ্রহণ আর কি। আবার মালিক পক্ষের কাছ থেকেও তারা তহবিল নেয়। বাণিজ্যিক ব্যাংক তার সংগৃহীত আমানত ও পরিশোধিত মূলধন নিয়েই গঠিত হয়। এটি দ্বারা ব্যাংক বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে আবার ঋণ দেয়। এখন আমরা আবার কাজে আসতেছি যে ওদের উদ্দেশ্য। এই ঋণের বিপরীতে তারা উচ্চ হারে সুদ নেয়। এছাড়া ব্যাংক বিভিন্ন অন্যান্য কিছু কাজ যেমন লাভজনক অথবা উৎপাদনমূলক খাতে বিনিয়োগ করে এবং এই বিনিয়োগকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের মুনাফা বা আয়। এছাড়া অন্যান্য ব্যাংক থেকে গৃহীত ঋণ এই ব্যাংকে তহবিল সৃষ্টি করে থাকে। তো আমরা আরো কিছু সোর্স বললাম, তো মূলত সোর্স হচ্ছে আমাদের আমানত গ্রহণ ও পরিশোধিত মূলধন। তাহলে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ নিচ্ছে লোকের, সেটাই তার তহবিলের উৎস। এরপরে সে বিভিন্ন ব্যবসায় প্রকল্পে অথবা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে, উৎপাদনমুখী সেক্টরে বিনিয়োগ করে বা লাভজনক খাতে বিনিয়োগ করে, সেখান থেকে সে যে মুনাফাটা করে সেটাও তার একটা আয়ের উৎস। এছাড়া সে উচ্চ হারে ঋণ দিচ্ছে, তো ঋণের যে সুদ পাচ্ছে সেটাও তার একটা তহবিলের উৎস। তো এই কয়টা মাধ্যমে তারা তহবিল গঠন করে। তো এখানে আমরা শুধুমাত্র যে আমানত গ্রহণ বা পরিশোধিত মূলধন সেটা নিয়ে থাকছি না, তার সাথে আরো কিছু অন্যান্য সোর্সগুলো নিয়েও কথা বলতেছি। তো এইভাবে করে আমরা এখানেও দেখো তিনটা প্যারাই করছি। তো এখানে প্রথমে আমরা মেইন উৎসটা লিখেছি, তারপরে এই তহবিল উৎস কোন কোন জায়গা থেকে তারা আনতে পারে এবং পরিশোধিত মূলধনগুলা কি এটা লিখেছি, এবং এরপরে আমরা আরো কিছু সোর্স নিয়ে কথা বলছি। তো মূলত আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নটা চেষ্টা করব 3 প্যারায় লিখতে, এবং প্রথম প্যারাটায় ডাইরেক্ট অ্যান্সার, দ্বিতীয় পড়ায় ওটা থেকে কিছুটা ইলাবোরেশন, আর তৃতীয় পড়ায় এটা উদ্দীপকের সাথে মিলায়া সেটার সাপোর্টিং কথা বলা এবং অতিরিক্ত কিছু তথ্য দেওয়া। তো এইভাবে আমরা প্রতিটা সৃজনশীল লেখার চেষ্টা করব। তো তোমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো, বাণিজ্যিক ব্যাংকের বেশ কিছু প্রশ্ন তোমরা বোর্ডের গুলো দেখতে পারো এবং বাসায় তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। সময় ধরে 20 মিনিট থেকে 22 মিনিট এই সময়ের মধ্যে শেষ করবে লেখা, অর্থাৎ একটা সৃজনশীল লিখতে তুমি বোর্ড পরীক্ষায় 22 মিনিটের মতো সময় পাবে। তো চেষ্টা করবে 22 মিনিটের মধ্যে একটা সৃজনশীল যেই ফরম্যাটে আমরা বলছি সেই ফরম্যাটে লেখার। তো প্রথমে হয়তো 25 মিনিট সময় নিলা, যে 25 মিনিট টার্গেট করলে যে লিখবো 25 মিনিটে, দুইটা তিনটা 25 মিনিটে লিখলা, তারপরে আস্তে আস্তে 2 মিনিট 3 মিনিট করে কমায় কমায় আনতে আনতে টার্গেট থাকতে হবে বোর্ড পরীক্ষায় আমি 20 থেকে 22 মিনিটে একটা সৃজনশীল লিখবো, এবং যেই ফরম্যাটটা আমি তোমাদেরকে বলতেছি এই ফরম্যাটেই লেখার চেষ্টা করতে হবে। তো আশা করি তোমাদের আজকের এই সৃজনশীল প্রশ্ন থেকেও তোমরা একটা ধারণা পেলে, গত ক্লাস এবং আজকের ধারণা, যে বাণিজ্যিক ব্যাংক থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে, এবং তার সাথে অতিরিক্ত হিসাবে তোমরা নিজেরাও টেস্ট পেপার সংগ্রহ করে দেখো। তো আমি আগামী ক্লাসগুলোও কিন্তু বিভিন্ন যে 3-4টা চ্যাপ্টার পড়েছি তার নিয়ে আমরা আবার কিছু সৃজনশীল দেখাবো, যাতে তোমাদের সৃজনশীলের যে ভয়টা বা কিভাবে উত্তর করতে হবে, কিভাবে একটা ভালো মার্কস আনতে হবে সৃজনশীল থিওরিটিক্যাল প্রশ্নে তোমরা বুঝতে পারো। কারণ থিওরি প্রশ্নে কিন্তু নৈবিত্তিকে তোমাকে অবশ্যই 27-28 পেতে হবে 30-এ বোর্ড পরীক্ষার জন্য, এবং 27-28-এর পরে যদি তোমরা A+ পাওয়ার টার্গেট যাদের আছে, তো 27-28 পাওয়ার পরেও তোমাদের আরো মোটামুটি যদি 27ও পাও তাহলেও 50-এ 70-এ 53 পেতে হবে। তার মানে 60টা কোশ্চেনে মিনিমাম 53, তাহলে 60টা কোশ্চেনে 53 মানে 8 করে পেতে হবে, 7.5 সামথিং, তো ধরে নিলাম 8 করে। তা 8 করে যদি পাও তাহলে তোমার মোটামুটি, বা 7.5 করে যদি পাও তাহলে তুমি একটা A+ গ্রেড অর্জন করতে পারো।
তো 7.5 করে পাইতে হলে তোমাকে এইভাবেই পড়তে হবে এবং একই সাথে 7.5 8 করে পেতে একই সাথে নৈবিত্তিক প্রশ্নেরও প্রিপারেশন নিতে হবে। আবারও বলছি, নৈবিত্তিকের জন্য আমি যেইভাবে লাইন ধরে ধরে পড়িয়েছি এবং আমি বেশ কিছু জায়গা বলেছি এখান থেকে নৈবিত্তিক হয়, একই সাথে তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলাও সলভ করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ সলভ করো। যে বাণিজ্যিক ব্যাংকের, আজকে আমরা বাণিজ্যিক ব্যাংকের 10টা 5টা বোর্ড ধরো, যে 5টা বোর্ডে বাণিজ্যিক ব্যাংক রিলেটেড প্রশ্নগুলো কি কি আসছে খুঁজে খুঁজে সলভ করে নাও। বা টেস্ট পেপারের মধ্যে দেখবে আলাদা করেও দেওয়া থাকে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন সহ, তো এগুলা দেখো, পড়ো পড়ো কয়েকবার পড়ো কয়েকবার পড়ো, চ্যাপ্টার ওয়াইজ করে 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 তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো। 27 আমি টার্গেট এখন থেকে সেট করে নাও, 27 28 মিনিমাম নৈবিত্তিক, আর এখানে মিনিমাম 7.5 থেকে 8 প্রতিটা প্রশ্নে, তাহলে এ প্লাস গ্রেড পাওয়া যাবে, আদারওয়াইজ এ প্লাস গ্রেড পাওয়া যাবে না। আর এই সাবজেক্ট গুলাতে এ প্লাস পেতে একটু কষ্ট, থিওরিটিক্যাল জিনিস আছে, ম্যাথস চ্যাপ্টার গুলো যেটা আছে ফাইন্যান্সে সেটাও তো প্রিপারেশন নিতেই হবে। তো ম্যাথসের প্রিপারেশনের পাশাপাশি কিন্তু ব্যাংকিং অংশটাও পড়তে হবে, কারণ ব্যাংকিং অংশ থেকেও 3টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, অর্থাৎ 30 মার্কস। এখানেও তোমাকে 7.5 করে হলে 23 মতো পেতে হবে, ঠিক আছে? তো 7.5-এর নিচে কিন্তু পাওয়া যাবেই না, তাহলে কিন্তু এ প্লাস আসবে না যদি 7.5-এর নিচে পাও। একই সাথে নৈবিত্তিকে 27, নৈবিত্তিক যদি আরো কমে যায় তাহলে আরেক সমস্যা। তো নৈবিত্তিক যদি কেউ 30টাই রাইট করতে পারো তাহলে তো এখানে 7.5 করে পেলেও হবে, বাট 30টা একটু কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রেই। তো ওইখানে 27টা একটা স্ট্যান্ডার্ড ধরা যায়, আর এখানে 7.5 একটা স্ট্যান্ডার্ড ধরে আমাদের প্রিপারেশন নিতে হবে। তো সবাই খুব ভালো থাকো। আবারও বলছি যে এই মহামারীটা যাতে আমরা সেকেন্ড ওয়েভ থেকে মুক্তি পাই, তার জন্য সবাই একটু সাবধানে থাকি এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই মাস্ক ব্যবহার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।